আসসালামু আলাইকুম। কিংডম অফ ফেয়ার ও ভয়েরাজের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা চাই সত্যভঙ্গ ঘটনাগুলি সকলের কাছে তুলে ধরতে। কারো কাছে যদি সত্যভঙ্গ ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার ঠিকানা কিংডম অফ ফেয়ার @gmail.com, অথবা আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যারা ইউটিউব থেকে শুনছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে শুনছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। তো চলুন কথা না বলে শুরু আমরা ঘটনায় চলে যাই। ঘটনা পাঠিয়েছেন কুষ্টিয়া থেকে আজাদ ভাই। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম আজাদ। আমি 5 বছর যাবৎ অ্যাম্বুলেন্স চালাই। তো অ্যাম্বুলেন্সটি আমার না হলো ভাড়ায় চালিত অ্যাম্বুলেন্স দিয়ে আমার পেশা, এটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করি। তো প্রতিদিনের মতো কোনো হাসপাতাল থেকে কলের অপেক্ষায় ছিলাম। হঠাৎ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে একটি কল আসে। তারপর তারা আমাকে জানায় যে একটি লাশ ঝিনাইদহ উপজেলায় নিয়ে যেতে হবে। তো আমি বলি কীরকম লাশ, অ্যাক্সিডেন্টের নাকি কোনো দুর্ঘটনা নাকি আত্মহত্যা? তখন বলে যে এটা সদ্য আত্মহত্যাকৃত একটি মেয়ের লাশ। তখন আমি আর একজন আমার হেল্পার সাথে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে যাই, সেই লাশটিকে তুলি। এবং লাশের সাথে 2জন মেয়ে ছিল, তাদেরকে বলি তাহলে আপনারাও এই লাশের সাথে গাড়িতে উঠে পড়েন। তখন একটা মেয়ে বলে যে হ্যাঁ আচ্ছা আমরা উঠে পড়ি। তখন আরেকটা মেয়ে স্বীকৃতি জানাই যে না, আমরা অন্য গাড়ি দিয়ে আসছি, আপনি লাশ নিয়ে যান। তো লাশ নিয়ে আমি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। তো হাইওয়েতে যখন উঠি, তো আমি দিব্যি গাড়ি চালাচ্ছিলাম। তো আমার হেল্পার কিছুক্ষণ পর বলে, উস্তাদ পিছন থেকে একটা ঘুমানির আওয়াজ শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? তখন আমি বলি না, এরকম কিছু তো শুনতে পাচ্ছি না। তো আমি 5 বছর যেহেতু গাড়ি চালাই, তো সেহেতু এই টুকটাক ঘটনা আমি জানি, তাই তেমন পাত্তা দিলাম না। তো কিছুক্ষণ পর সেই হেল্পার আবার বলে, উস্তাদ উস্তাদ পিছন থেকে কান্নার আওয়াজ আসছে, কে যেন করুণ সুরে কান্না করছে। তখন আমি গাড়ি স্লো করি এবং শব্দ শোনার চেষ্টা করি যে কোনো কান্না তো আসছে কিনা, কিন্তু দেখি না, কোনো কান্নার আওয়াজ তো শুনতে পাই না। তখন আমার রাগ উঠে যায় এবং হেল্পারকে বলি, নেশা পানি করে এসেছিস নাকি? কালকেই মহাজনকে বলে তোকে বিদায় করাবো, তোকে নিয়ে আমি আর গাড়ি চালাবো না। নেশা পানি করে অ্যাম্বুলেন্সে আসোস না, এই রকমের হেল্পার আমার দরকার নেই। তো তাকে বকর পর হেল্পার সে ঘুমিয়ে যায়। তো আমি দিব্যি গাড়ি চালাচ্ছি। তো গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে গাড়িতে একটা ঝাঁকুনি দেয় এবং আমি শুনতে পাই আমার গাড়ির ছাদে বড় বড় মুখ দিয়ে হয়তো কোনো কিছু আমার গাড়ির ছাদকে ফুটো করার জন্য আঁচড়াচ্ছে, এরকম একটা শব্দ হচ্ছে। টিনের ভিতরে যদি ধাতব কোনো পদার্থ দিয়ে জুড়ে ঘর্ষণ দেওয়া হয় যেরকম শব্দ, সেরকম শব্দ হচ্ছে। তো আমি লুকিং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করি যে আমার গাড়ির উপরে কিছু আছে কিনা। দেখি না, কিছু নেই। তো কিছুক্ষণ পর আমার গাড়ির ভিতর থেকে ঘুমানির আওয়াজ শুনতে পাই, অনেক ধস্তাধস্তি হচ্ছে মনে হচ্ছে, এরকম একটা আওয়াজ শুনতে পাই। তো তখন আমি আমার হেল্পারের দিক তাকাই, দেখি সে ঘুমিয়ে গেছে। তো আমি যত সূরা কালাম পারি সেগুলো আস্তে আস্তে তিলাওয়াত করছিলাম। তো কিছুক্ষণ পর দেখি আমার যে গাড়ির পিছনে ডালা আছে, 2টা ডালাই খুলে গেছে এবং একটা আরেকটির সাথে বাড়ি খাচ্ছে। তখন গাড়িটি আমি এক পাশে হাইওয়ের এক পাশে দাঁড়া করাই। টুকটাক বৃষ্টি পড়ছিল, হাইওয়েতে গাড়ির পরিমাণ অনেক কম ছিল। তো হেল্পারটিকে তাড়াতাড়ি ডাকিয়ে তুলি যে পিছনের ডালাটা হয়তো খুলে গেছে কোনো কারণে, ডালাটা বন্ধ করতে হবে। তারপর আমরা 2জন নেমে দেখি যে আসলেই পিছনের ডালাটি খুলে আছে এবং গাড়ির ভিতরে। তো লাশকে যেহেতু শোয়ানো হয়েছে, তো লাশ তো চিত হয়ে শোয়ার কথা, কিন্তু দেখি না, লাশটা চিত হয়ে না শুয়ে আমরা যখন ঘুমাই একদিকে কাত হয়ে ঘুমালে যেরকম, লাশটি সেই অবস্থায়। তো তখন একটু ভয় লাগলেও আমি বড়ক্ষণ ভাবি যে হয়তো রাস্তা ভাঙা, হয়তো কোথাও ঝাঁকি খেয়ে যার জন্য এক পাশে কাত হয়ে আছে। তো আমি আমার হেল্পার মিলে লাশটিকে চিৎ করে শুয়ে দেই। তখন দেখি যে সেই কাফনের কাপড়, সাদা কাপড়, তো লাল রক্ত মনে হয় নিচে বেয়ে বেয়ে পড়ছে এবং সামনের মুখ, এই কাফনের কাপড়ে যে মাথার দিকে বাইরে দেওয়া হয় সেটাও খোলা। তো আমি একটু উৎসাহবশত সেই কাপড়টি সরিয়ে লাশের মুখটি দেখতে যাই। তো মুখটি যখন আমি কাপড় সরিয়ে মুখটি দেখি, তা দেখে তো আমার পিলে চমকে যায়। যখন লাশের কাপড়ের মুখের থেকে কাপড়টি সরিয়েছি, দেখি যে লাশটির নাক কাটা, গালের চোয়ালে কোনো গোস্ত নেই, দাঁত দেখা যাচ্ছে ভিতর, গালের চোয়ালে গোস্ত নেই, মাঝখানে দাঁত দেখা যাচ্ছে এবং সেখান থেকে রক্ত এই টপ টপ করে নিচে পড়ছে। আর লাশের চোখের দিকে তাকিয়ে দেখি যে চোখ খোলা, চোখের লাল রক্ত, এবং চোখটা লাল রক্ত, আগুনের মতো জল না, কিন্তু চোখটা হচ্ছে লাল টকটকে, আমাদের দিকে তাকিয়ে আছে।
তা দেখে তাড়াতাড়ি তো অ্যাম্বুলেন্স থেকে ভয়ে পেয়ে বের হয়ে আসি এবং কোনো রকমভাবে সেই মুখটা অমনেই কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়ে তাড়াতাড়ি গালা বন্ধ করে আবার গাড়ি চালানো শুরু করি। এটা দেখে আমার হেল্পার মানে প্রচণ্ড পরিমাণ ভয় পাই। তো তারপর আর তেমন কিছু হয় না, লাশটাকে গন্তব্যে পৌঁছে দেই। কী ভেবেছেন এখানেই ঘটনা শেষ? এখান থেকে তো ঘটনা মাত্র শুরু। তো লাশ পৌঁছে দিতে দিতে 3টার মতো বেজে যায়। তো 3:30টার দিকে আমরা সেখান থেকে আবার কুষ্টিয়া মেডিকেল কলেজে ফেরত আসবো। তখন সেই লাশের বাড়ির একজনকে জিজ্ঞেস করি যে ভাই, রাত তো অনেক হলো, এই পথ দিয়ে তো হাইওয়েতে যেতে যেতে অনেক সময় লেগে যাবে, শর্টকাট কোনো রাস্তা কি আপনাদের জানা আছে? তখন একটি লোক দেখিয়ে দেয় যে আপনি এই 2 গ্রামের ভিতর দিয়ে যান, তাহলে অতি দ্রুত অল্প সময়ে আপনি সেই হাইওয়েতে উঠে যেতে পারবেন। তো সেই লোকের কথা অনুযায়ী 2 গ্রামের ভিতর দিয়ে যাত্রা শুরু করি। 1 গ্রাম পার হওয়ার পর আমার একটু ঘুম চলে আসে। তখন গাড়িটা রুটের এক পাশে দাঁড় করাই গ্রামের মাঝখানে। তো হেল্পারও মানে দুইজনে আমরা একটু ঝিমুচ্ছিলাম। তো আর যখন আমাদের এই ঝিমুনো শুরু হয় মানে একটু একটু ঘুম আসে, তখন আমরা চা খাই। তো গাড়ির ভিতরেই চা রেখে দেওয়া হয় ফ্লাক্সের ভিতর। তো গাড়ির সব জানালা তো বন্ধ করে গাড়িটা রুটের এক পাশে দাঁড় করিয়ে গ্রামের ভিতর, তো তখন আমরা গাড়ির ভিতরে বসেই চা খাচ্ছি। চা খেতে খেতে এক পর্যায়ে জানলার ভিতর মানে গ্লাসের ভিতর, গাড়ির গ্লাসের ভিতর কিছু একটা টোকা পড়ে। তারপর আমরা যখন গ্লাসের দিকে তাকাই, দেখি একটা বয়স্ক মহিলা এবং সাথে একটা ছোট বাচ্চা। বয়স্ক মহিলাটা অফ হোয়াইট একটা শাড়ি পরে আছে এবং ছোট বাচ্চাটা লাল একটা জামা পরে আছে, মানে গ্রামের মানুষ যেভাবে চলাফেরা করে আর কি। তো বারবার টোকা দিচ্ছে। তখন হেল্পার বলে যে উস্তাদ, জানালা খুলে দেখবো নাকি যে এখানে মানে মহিলা কি বলে। তখন আমি বললাম আচ্ছা, বারবার যেহেতু টোকা দিচ্ছে ক্লাস নামিয়ে শুন সে কি বলে। তখন মহিলা বলে যে আমরা তো কুষ্টিয়া মেডিকেলে যাব, আমার ছেলে অনেক অসুস্থ, তাড়াতাড়ি আমার যেতে হবে, আর এখন যদি আমি টাকা পয়সা নিয়ে না যাই তাহলে আমার ছেলেকে বাঁচানো যাবে না। এই কথা বলে একদম কান্না শুরু করে। তখন হেল্পারের মায়া লেগেছে, হেল্পার উস্তাদ তাহলে তুলব নাকি, আমরা তো কুষ্টিয়াতে যাচ্ছি। তখন আমি বলি না না, তোলা যাবে না, এমনি আমাদের সাথে অনেক ঘটনা ঘটেছে আজ। তখন সেই মহিলা বলে যে বাবা মাকে নিয়ে চলো, এই ছোট নাতি আর আমি দুইজন যদি তাড়াতাড়ি না যাই তাহলে আসলেই আমার ছেলেকে বাঁচানো যাবে না। তখন আমারও মায়া লেগে যায়। তো বলি তখন যে চাচি, এটা তো একটা লাশের গাড়ি, পিছনে বসতে হবে, আপনারা কি বসতে পারবেন? তখন সেই মহিলা বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমরা বসতে পারবো। তো তখন তাদের পিছনে মানে পিছনের ডালা খুলে তাদের ভিতরে বসিয়ে দিই। বসে কিছুক্ষণ পর আমরা যাত্রা শুরু করি। তো যেতে যেতে অল্প কিছুক্ষণ যাওয়ার পর আমার হঠাৎ করে চিন্তায় আসে যেহেতু এটা একটা গ্রামে তো একবার অসুস্থ যদি কেউ থাকে, আশেপাশেও মানুষ থাকে, তো হঠাৎ করে এত রাতে এই একটা মহিলা সাথে একটা বাচ্চা মেয়ে, আর কোনো বাড়িতে আর কোনো তাদেরকে লোকজন নেই, আর কেউ নেই সাথে, এই মহিলাটা এত রাতে করতে গেল, বাচ্চাটাকে নিয়ে কুই থেকে এলো। এটা চিন্তা করতে হঠাৎ করে চাকা মানে গাড়ির চাকা বাস্ট হয়ে যায়, মানে ফুটে যায়। তখন গাড়ি আবার এক পাশে দাঁড় করিয়ে চাকা তো করলে নতুন চাকা লাগাতে হবে। তখন আমি আর হেল্পার নেমে গাড়ির এই নিচে এক্সট্রা একটা চাকা লাগানো থাকে, তো সেটা খুলে নতুন চাকা লাগাবো। তো হঠাৎ করে গাড়ির ভিতর থেকে একটা চিৎকার শুনতে পাই, বাচ্চা মেয়েটা চিৎকার করছে। ভিতরে সেই ডালা খুলে যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ভিতরে ডালা খুলে দেখি যে বুড়ি মহিলাটা মানে গাড়ির ভিতরে উঠেছিল, সেই মহিলাটা নেই। যে লাশটাকে কিছুক্ষণ আগে নামিয়ে দিয়ে আসলাম, সেই লাশটা সেই ছোট বাচ্চাটির গলা চেপে ধরে কামড় বসিয়েছে গলার ভিতরে, আর সেখান থেকে রক্ত চুষে খাচ্ছে। আর এর কষ্টে মেয়েটি আর তো না মানে অনেক জোরে চিৎকার করে উঠছে। তার বাচ্চার রক্ত পড়তে পড়তে গাড়ি থেকে নিচে পড়ছে, আর সেই লাশটা রক্ত খাচ্ছে এবং অনেক আনন্দ করছে, মানে খিলখিলিয়ে হাসছে, যে হাসির কোনো শব্দ নেই। এটা দেখার পরে তো আমি আর আমার হেল্পার তখন সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। কোনো রকমভাবে তাকে আমি ধাক্কা দিয়ে আবার বলি যে গাড়ি আর এখানে কিছু গাড়ি, তখন আমি আর আমার হেল্পার এদিক মানে গাড়ি রেখেই দিক বিদিক দৌড়াতে শুরু করি। তো আশেপাশে ছিল ধান ক্ষেত, মানে আশেপাশে বাড়ি ঘর ছিল না, গ্রাম থেকে একটু বাইরে ছেড়ে চলে এসেছিলাম। দিক বিদিক দৌড়াতে শুরু করতে সামনে গিয়ে হঠাৎ করে আবার একটা ক্ষেতের ভিতর দেখি সেই লাশ হেঁটে আমাদের দিকে আসছে, এবং এসে এক পর্যায়ে আমার পা টেনে ধরে আমাকে কোথায় না কোথায় নিয়ে যেতে থাকে, এবং এক পর্যায়ে লাশটি আমার বুকের উপরে উঠে আমার গলার চেপে ধরে
তারপর আমার কিছু মনে নেই। তো যখন আমার জ্ঞান ফিরে দেখি আমি কুষ্টিয়া মেডিকেলে ভর্তি অবস্থায় আছি এবং পাশের বেটা আমার হেল্পার, তার হাত আর পা ভেঙে গেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে আচ্ছা তোর এইভাবে কীভাবে এই অবস্থা হলো? তখন আমার হেল্পার বলল, উস্তাদ যখন আপনাকে সেই লাশটি টেনে নিয়ে যাচ্ছিল তখন আমি অনেক যখন আপনাকে সেই লাশটি টেনে নিয়ে যাচ্ছিল তখন আমি অনেক চিৎকার করতে থাকি যে আমাদেরকেও বাঁচাও, আমাদেরকে সাহায্য করো, কিন্তু কোথায় থেকেও কেউ আসছিল না। আমি এত চিৎকার করার পর আমার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তো এক পর্যায়ে যখন আপনার বুকের উপর সেই লাশটি উঠে বসে আপনার গলা চেপে ধরে কিছুক্ষণ পর আপনি নিস্তেজ হয়ে পড়েন, তারপর সেই লাশটি আমার কাছে আসে, আমার গলা ধরে সে মাটির ভিতর আমাকে ছুঁড়ে মারে এবং কিছুক্ষণ পর আজান দিয়ে দেয়। তো তারপর আমারও কিছু মনে নেই। তখন দেখি অপরিচিত কিছু লোক আমাদের সেই কেবিনের ভিতর ছিল। তখন তারা বলে যে আমরা সেই গ্রামের লোক, তো আপনাদের গাড়ি দেখি অ্যাম্বুলেন্সটি উল্টে আছে আর আপনারা এই ক্ষেতের ভিতরে সেইভাবে পড়ে আছেন। তখন আমরা জানতে চাই যে আপনাদের সাথে কি হয়েছিল। তখন আমরা তেমন কিছু বলি যে আমাদের গাড়িটি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আমাদের এই অবস্থা। সুস্থ হওয়ার পর আমার বাড়িতে পাশে মসজিদে একটি হুজুর মসজিদে ইমাম সাহেবের কাছে যাই, এইসব ঘটনা খুলে বলি। তো তখন ইমাম সাহেব বলে যে আমি একদিন তোমার কাছে সময় নিয়ে নিলাম, তুমি আগামীকাল আসো, আমি আজকে এই তথ্য সংগ্রহ করবো কেন তোমাদের সাথে এমন হয়েছে। তো পরের দিন যখন ইমাম সাহেবের কাছে যাই তখন ইমাম সাহেব বলে যে মেয়েটি আত্মহত্যা করেছিল সেটি ছিল সেই মেয়েটির উপর একটি ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছিল, আর সেই মেয়েটির সাথে জিন থাকতো। তো তোমরা যেহেতু সেই লাশকে পৌঁছে দিয়েছো, তো সেই জিনগুলো সেই মেয়েকে না পেয়ে তোমাদের ক্ষতি করার জন্য তোমাদের গাড়িতে উঠে বসে বা পিছু নেই। তো এক পর্যায়ে ভয়ঙ্কর ক্ষতি করতে চাই এবং কিছুক্ষণ পর ফজর আজান হয়ে যায়। তারা তাদের তেমন ক্ষতি তোমাদের মেরে ফেলতে চেয়েছিল, যা আজান দেওয়ার ফলে আর তার সম্ভব হয়নি। তো সেই জিনগুলোর আসার তোমাদের উপর এখনো আছে। আমি তাবিজ দিয়ে দিচ্ছি, 1 মাস তাবিজ আর কিছু আমল দিচ্ছি, এটি পালন করো, তাহলে আর কোনো সমস্যা হবে না। 1 মাস এরকম করার পর আমাদের সাথে আর কোনো সমস্যাই হয়নি। এখন আমার নিজেরই একটি অ্যাম্বুলেন্স আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আজাদ ভাই, আপনাকে সত্য একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরব কোনো এক সময়। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।